রহমানের রহিম। আগস্ট মাস আজকে শুরু। এই মাসেরই 15 আগস্ট বাংলাদেশে ঘটে গিয়েছিল আর একটি কারবালা। সেই দিন আজকে যেখানে বসে আপনারা প্রোগ্রাম করছেন সেই জায়গায় 32 নম্বর বাড়ি, সেখানে নির্মমভাবে হত্যা করেছিল বাংলাদেশের রাষ্ট্রপতিকে। শুধু রাষ্ট্রপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তা নয়, একটি আদর্শকে হত্যা করা, একটি বিজয়কে নস্যাৎ করা এবং একটি জাতিকে জাতি হিসেবে মর্যাদা পাওয়ার যে সুযোগ সেটাকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল ঘাতকদের প্রচেষ্টা। ক্ষমতা দখলের জন্য শুধু রাষ্ট্রপতিকেই হত্যা করেনি, জাতির পিতার কেউ যেন আর কখনো এদেশের মানুষের কল্যাণে কাজ করতে না পারে, তাই সেই দিন আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিবকে হত্যা করে, যিনি সবসময় ছায়ার মতো আমার বাবার পাশে ছিলেন। শুধু সংসার সামলাননি, পর্দার আড়ালে থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। আমাদের স্বাধীনতা অর্জনে যার বিরাট অবদান ছিল। হত্যা করে আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, তার স্ত্রী নবপরিণীত স্ত্রী সুলতানা কামালকে, একই সাথে আমার আরেক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং তার নবপরিণীতা বধূ পারভিন সুলতানা রুজিকে, ছোট্ট 10 বছরের ভাইটি সবার শেষে তাকে নিয়ে হত্যা করে। আমার একমাত্র চাচা, তিনিও মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন, শেখ আবু নাসের, তাকেও নির্মমভাবে ওই বাড়িতে হত্যা করে। মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, যিনি ব্রিগেডিয়ার হিসেবে প্রমোশনও পেয়েছিলেন, তিনি ছুটে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে আক্রমণ করেছে শুনে, তাকে হত্যা করে। সিদ্দিকুর রহমান এএসপি এসবি, যে ঘাতকদের দোতলায় উঠতে বাধা দিয়েছিল, তাকে নির্মমভাবে হত্যা করে। সেই দিনের হত্যাকাণ্ড শুধু ওই একটি বাড়িতেই না, একই সাথে হত্যা করেছিল যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে আমার মেজ ফুপু তার বাড়িতে আক্রমণ করে। আমার সেজ ফুপুর বাড়িতে যে আক্রমণ করে, মেন্টো রোডে আব্দুর রাব সানিয়াবাদ কৃষিমন্ত্রী ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। তার মেয়ে 13 বছরের বেবিকে হত্যা করে। তার 10 বছরের ছেলে রাসেলের খেলার সাথী আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে রেন্টু সহ ওই বাড়িতে কাজের লোক ছোট পটকা এবং তার মা সহ অন্যান্য সদস্যদেরকেও নির্মমভাবে হত্যা করে। সেখানে গুলি চালানো হয়েছিল সকলের উপর। আমার ফুপু, সেও গুলিবিদ্ধ ছিল। আমার ফুফাতো বোন বিউটি এবং রিনা, তারাও গুলিবিদ্ধ। আমার ফুফাতো ভাই গুলিবিদ্ধ এবং আরও অনেকে। কিন্তু সেই বাড়ি থেকে রমনা থানার ওসি এই গোলাগুলির পর তাদেরকে সকলকে হাসপাতালে নিয়ে যায়, যে কারণে আমার ফুপু বেঁচে গিয়েছিলেন, 2 ফুফাতো বোন বেঁচে গিয়েছিলেন, কিন্তু
আমার ফুফু পঙ্গু হয়েছিলেন, বোন সেও এখনো বেঁচে আছে পঙ্গু অবস্থায়। এই নির্মম হত্যাকাণ্ডে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শুধু ওই দিন এখানেই না, ঘাতকরা যে গুলি চালিয়েছিল এবং যে মোটর সেল মেরেছিল, তার ফলে মোহাম্মদপুরে একটি বাড়িতে, কয়েকটি বাড়ি সেখানে এই সেলের আঘাতে সেখানেও প্রায় 11 জন মানুষ মৃত্যুবরণ করে, অনেকে পঙ্গু অবস্থায় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের অভ্যুদয়কে ধ্বংস করা, বিজয়কে ধ্বংস করা। তাই সেই হত্যাকাণ্ডের পরপর বাংলাদেশের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যেটা নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করা হয়েছিল। যদিও সেটা টিকাতে পারেনি, ওই এক রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ, পাকিস্তানের ঠিক যেভাবে যে কায়দায় ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম সেইভাবে করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের সাধারণ জনগণ যারা হতদরিদ্র ছিল, তাদের পরনে ছিন্ন কাপড়, পেটে ক্ষুধার জ্বালা, মাথা গোঁজার ঠাঁই নেই, রোগীর চিকিৎসা নেই, শিক্ষার আলো থেকে বঞ্চিত, এই শোষিত বঞ্চিত মানুষগুলির জীবনকে উন্নত করা, ভাগ্যের পরিবর্তন করে দিয়ে তাদের একটা সুন্দর জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া, এটাই ছিল তার লক্ষ্য। তাই ছাত্র জীবন থেকে তিনি এই ক্ষুধার্ত দরিদ্র মানুষগুলির অবস্থা দেখেছিলেন এবং তখন থেকেই তার ভিতরে এই মানুষগুলির জন্য কিছু করার একটা প্রেরণা বা আবেদন ছিল। তাই পাকিস্তান নামে রাষ্ট্রটা হওয়ার পর তিনি যখন দেখলেন যে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়, তার প্রতিবাদ তিনি শুরু করলেন। আর সেই রাষ্ট্রভাষা বাংলাকে মর্যাদা দেওয়ার জন্য তার যে আন্দোলন, সেই 1948 সাল থেকে তিনি শুরু করেছিলেন। 11ই মার্চ ধর্মঘট করতে যে গ্রেপ্তার হয়েছিলেন, সেই থেকে যাত্রা শুরু। এরপর ধাপে ধাপে তিনি সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন এবং বাংলাদেশকে তিনি স্বাধীন করেন। পাকিস্তানি শাসক চক্র বা এদেশেরও কিছু পাকিস্তানি দালাল চক্র বা তাদের তোষামোদকারী পদলেহনকারী কিছু গোষ্ঠী, তারা কেন জানি বাঙালির এই অভ্যুদয় বা বাঙালির এই যে বিজয়, এটা কখনো মেনেই নিতে পারেনি। দুঃখজনক হলো যে নিজের দলের ভিতরে খন্দকার মোস্তাক যেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আবার অনেকেরই তাদের সাথে সম্পৃক্ত ছিল। আর এই ঘটনা ঘটাতে হলে যেহেতু সামরিক বাহিনীর কিছু সদস্য তাদেরকে ব্যবহার করা হয়েছিল, তো উচ্চ পর্যায়ে যদি তাদের পক্ষে কেউ না থাকে এটা কখনো সম্ভব ছিল না। আর উচ্চ পর্যায়ে তাদের সাথে কে ছিল সেটা তো কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে
তাদের পাশে থাকবে এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। কাজে মোস্তাক জিয়ার যে সক্ষতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার সাথে সাথে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, সে আদর্শ থেকে কিন্তু সম্পূর্ণ বিচ্যুত হয়ে যায়। পাকিস্তানের একটি প্রদেশ ছিল, সেই প্রদেশটাকে জাতিপিতা স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বাঙালি জাতির কল্যাণের জন্য সবসময় তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন। তাই পাকিস্তান নামে রাষ্ট্রটা হওয়ার পরপরই যখন এই শোষিত বঞ্চিত ক্ষুধার্ত নাগরিক বাংলাদেশের জনগণ, তাদের উপর আঘাত আসলো ভাষা বা তাদের সংস্কৃতির উপর, তারা যখন শোষণ বঞ্চনার শিকার হতে শুরু করলো, তিনি যখন প্রতিবাদ করতে শুরু করলেন, বারবার তাকে কারাবরণ করতে হয়েছে, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে, একের পর এক মামলা দিয়েছে, ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, খুন করার চেষ্টা করা হয়েছে, বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুই তাকে বাধা দিয়ে রাখতে পারেনি। তিনি তার লক্ষ্য স্থির রেখে সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে তিনি এগিয়ে গেছেন এবং বিজয় অর্জন করেছেন। বাঙালির বিজয় যে তিনি অর্জন করতে পারবেন, বাঙালি জাতিকে যে কেউ কখনো দাবায় রাখতে পারবেন, এটা তো 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ 15 আগস্টের পর এদেশে নিষিদ্ধ ছিল, আজকে সেই ভাষণ সারা বিশ্ব ঐতিহ্যে সব থেকে উদ্বুদ্ধকরণ একটা ভাষণ হিসেবে স্থান পেয়েছে। এবং সেখানেই তিনি এই বিজয়ের কথা বা মুক্তিযুদ্ধ পরিচালনার কথা সবই তিনি বলে গিয়েছিলেন এবং বাঙালি জাতি অক্ষরে অক্ষরে তা পালন করে সেই বিজয় নিয়ে আসে। আর সেই বিজয় নস্যাৎ হয় 15ই আগস্ট 1975 সালে। আমি, আমার ছোট বোন, আমরা তখন জার্মানিতে 31 তারিখে জার্মানিতে আমরা পৌঁছাই, 30 তারিখ আমরা রওনা হই, 31 তারিখে আমরা জার্মানিতে পৌঁছাই। 15ই আগস্ট যখন এই খবরটা পাই, আমরা কখনো এটা ভাবতেই পারিনি, কিন্তু একটা আশঙ্কা সবসময় ছিল। আর আমার বাবার অগাধ বিশ্বাস ছিল দেশের বাংলাদেশের মানুষের উপর। তিনি সবসময় বিশ্বাস করতেন যে বাঙালি কখনো তার গায়ে হাত দিতে পারবে না, আর পাকিস্তানিরা যখন চেষ্টা করে তাকে হত্যা করতে পারেনি, আর বাঙালিরা কেন মারবে। অনেকেই অনেকভাবে তাকে খবর দিয়েছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কখনো বিশ্বাস করেননি। তিনি যখনই যারা বা কোনো রাষ্ট্রপ্রধান সরকারপ্রধান বলেছেন, তিনি একটা কথাই বলছেন, এরা আমার সন্তানের মতো, ওরা কেন আমাকে মারবে। আর সেই বিশ্বাসের চরম আঘাত দিল যারা, এবং তাকে নির্মমভাবে হত্যা করল। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা 15 আগস্ট যারা আপনজন হারিয়েছে, আমাদের কিন্তু কোনো বিচার পাওয়ার অধিকার ছিল না। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে সেই অর্ডিন্যান্সের মাধ্যমে এই খুনিদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়, বিপুল অর্থের মালিক করে দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়, এমনকি ভোট চুরি করে পার্লামেন্টেও মেম্বার করে। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া এই খুনি রশিদকে পার্লামেন্টে
ভোট চুরি, 15ই ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে, এবং আর এক খুনিকে পার্লামেন্টে মেম্বার করে এবং তাদেরকে পুরস্কৃত করে। 96 সালে আমরা যখন সরকারে আসি, ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে এই খুনিদের বিচারের পথে নিয়ে এসে বিচার কার্য শুরু করি। যেদিন বিচারের প্রথম বিচারের যে রায়টা হবে 8ই নভেম্বর, খালেদা জিয়া বিরোধী দলে তখন হরতাল ডেকেছিল যেন কোনো মতেই জজ সাহেব কোর্টে যেতে না পারে আর বিচারের রায় দিতে না পারে। কিন্তু সেই বিচারের রায় হয়েছিল, এবং এর মধ্যে যারা বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল, এবং 2 জন খুনিকে আমরা, একজন থাইল্যান্ড থেকে একজন আমেরিকা থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি, কারণ খালেদা জিয়া ক্ষমতা এসে সেই বিচার কার্য তো শুধু বন্ধই করে নাই, অনেক আসামিকে পুনরায় দূতাবাসে চাকরি দেয়, পররাষ্ট্র মন্ত্রণালয়তে চাকরি দেয়। এমনকি যেমন 3রা নভেম্বরের হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণা হবে তারিখ সুনির্দিষ্ট করা হয়, তারপরেও একজন খুনিকে খালেদা জিয়া চাকরি ফিরিয়ে দেয় এবং প্রমোশন দেয়। এই প্রমোশনটা দিয়ে বোধহয় এটাই দেখাতে চেয়েছে যে এদের বিচার করা যাবে না। পরবর্তীতে তাকে দূতাবাসে চাকরি দেয়। একজন খুনি মৃত্যুবরণ করেছিল, সেই মৃত ব্যক্তিকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং তাকে অবসর ভাতা দিয়ে, যেহেতু তাকে আমরা ডিসমিস করেছিলাম, কাজে তাকে অবসর ভাতা দিয়ে পুরস্কৃত করে। 2001-এ খালেদা জিয়া ক্ষমতা এসে এই খুনিদেরকে আবার পৃষ্ঠপোষকতা করে। কাজে এই দেশের ভিতরেই তো এই ধরনের কর্মকাণ্ড এটাই প্রমাণ করে। শুধু তাই না, যুদ্ধাপরাধীদের বিচারও জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন। অনেকে সাজাপ্রাপ্তও ছিল, অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যায়। জিয়াউর রহমান ক্ষমতা এসে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনে আর নাগরিকত্ব ফেরত দেয়। 7 খুনের আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 7 জন কর্মীকে প্রকাশ্য দিবালোকে হত্যা যে করেছিল, যার বিচার হয়েছিল, জেলে ছিল, জিয়াউর রহমান তাকেও মুক্ত করে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। এমনিভাবে সারা বাংলাদেশেই যারা স্বাধীনতা বিরোধী, খুনি, যুদ্ধাপরাধী, 71-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারী, তাদেরকেই পৃষ্ঠপোষকতা দেয়। 15ই আগস্টের জাতির পিতাকে হত্যার পর আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারাই কিন্তু মূলত ক্ষমতাটা দখল করে। যে কারণে মাত্র 3.5 বছর জাতিপিতা হাতে পেয়েছিলেন সময়, এই 3.5 বছরের মধ্যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে যে দেশটাকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান, সেই দেশটাকেই আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করে, সকল উন্নয়নগুলি বাধাগ্রস্ত করে এবং সকল উন্নয়ন নস্যাৎ করে দেয়। অর্থাৎ বাঙালি মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াক, বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের অস্তিত্ব থাকুক, এটাই তারা চায়নি। এটাই হলো বাস্তবতা। প্রথম 5 বছর আমরা সরকারে ছিলাম, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল, মাথাপিছু আয় বেড়েছিল, দারিদ্র্যের হার হ্রাস পেতে শুরু করেছিল, সাক্ষরতার হার আমরা বাড়িয়েছিলাম, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিয়েছিলাম, মানুষ আবার সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল। কারণ আমাদের সামনে তো একটাই আদর্শ, যে স্বপ্ন জাতির পিতা দেখেছেন তার সেই স্বপ্ন বাস্তবায়ন করা, অর্থাৎ দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
সেগুলি 2001-এর পর নস্যাৎ করার চেষ্টা করে। বাংলাদেশটা হয়ে যায় জঙ্গিদের দেশ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতির দেশ, ক্ষুধার্ত মানুষের হাহাকার, মানুষ ভিক্ষুক জাতিতে পরিণত হয়। দেশটাই একটা ভিক্ষার ঝুলি নিয়ে আবার নামে। যে দেশে খাদ্য উৎপাদন করে আমরা উদ্বৃত্ত খাদ্য 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য আমরা রেখে গিয়েছিলাম 2001-এ। 9 বছর পর ক্ষমতা এসে দেখি আবার বাংলাদেশ 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ। আমরা যখন 96 সালে সরকার গঠন করি তখনও ওই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আবার বাংলাদেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। একটা হচ্ছে খালেদা জিয়ার দুঃশাসন, আর তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু আমাদের সামনে যে আদর্শ সেটা অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে জাতির পিতার লক্ষ্য পূরণ করা, তার আদর্শ পূরণ করা। স্বাধীনতার পরপর পাকিস্তানি আমলে করা আমাদের কৃষকদের বিরুদ্ধে যত সার্টিফিকেটের মামলা, সব মামলা জাতির পিতা প্রত্যাহার করিয়ে নিয়েছিলেন, বাতিল করে দিয়েছিলেন। কৃষকদের মাঝে তাদের সার, বীজ থেকে শুরু করে প্রত্যেকটা উপকরণ তাদের হাতে তুলে দেওয়া, ভর্তুকি দেওয়া, কৃষকদের সব ধরনের সহযোগিতা জাতিপিতা বঙ্গবন্ধু করেছিলেন। কারণ তার লক্ষ্যই ছিল এদেশে খাদ্য উৎপাদন বাড়ানো, প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, ভিক্ষা করে বেঁচে থাকা না। কারণ তিনি সেটা বলতেন যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তাই কৃষকদের সব থেকে বেশি তিনি গুরুত্ব দিয়েছিলেন। শুধু তাই না, তিনি বহুমুখী বাধ্যতামূলক গ্রাম সমবায় করে তার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে চাষবাস করার পরিকল্পনা নিয়েছিলেন, যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন 2 গুণ 3 গুণ বৃদ্ধি করে এই বাংলাদেশের মানুষকে খাদ্যের নিরাপত্তা দেওয়া। এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। কাজে কৃষি যান্ত্রিকীকরণের যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, সেটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবেরই ছিল, এবং তিনি সে উদ্যোগও নিয়েছিলেন। প্রত্যেকের জমি থাকবে, যার যার জমি থাকবে, জমি নেওয়া হবে না, কিন্তু কৃষি উৎপাদনটা সমবায়ের মাধ্যমে হবে, আর উৎপাদিত পণ্যের একটা অংশ এবং লভ্যাংশ পাবে যারা জমির মালিক, যারা যারা শ্রম দেবে এবং যারা সমবায়ের জন্য পাবে। এইভাবেই তিনি একটা পরিকল্পনা প্রণয়ন করেছিলেন এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছিলেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন যে দ্রুত এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে সার্বিক উন্নত করার লক্ষ্য নিয়ে। যারা ভেবেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আমি আর একটা কথা আপনাদের জানাতে চাই, যখন বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তানি অনেক চিন্তাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ অনেকেই বলেছিল যে বাংলাদেশ ছিল নাকি তাদের কাছে একটা বোঝা। কারণ এই বাংলাদেশে দারিদ্র্যের হার বেশি, বাংলাদেশ ক্ষুধার্ত, বাংলাদেশ সব ধরনের অনগ্রসর, কাজে এটা নাকি পাকিস্তানের জন্য বোঝা। কিন্তু পাকিস্তানিরা ভুলে গিয়েছিল যে তাদের যতটুকু উন্নয়ন সব অর্থ যোগান দিয়েছে বাংলাদেশ। কারণ একমাত্র বাংলাদেশ থেকেই বৈদেশিক মুদ্রা অর্জন হতো, বাংলাদেশ থেকেই সব কিছু যেত, এবং সেটা নিয়ে তারা নিজেদেরকে উন্নত করে। কিন্তু বাংলাদেশকে তারা সেই দারিদ্র রেখে যায়, ক্ষুধার্ত রেখে যায়, বাংলাদেশকে বঞ্চিত রেখে যায়। যখন বাংলাদেশের সম্পদ নিয়ে তারা নিজেদেরকে গড়ে তুলে, তারা বাংলাদেশকে বোঝা মনে করে। তাই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর অনেকেই এ ধরনের মতামতও দিয়েছিল যে এটা আমাদের জন্য একটা বোঝা ছিল, চলে গেছে, ভালোই হয়েছে, এরা তো আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। পাকিস্তানি সেই সমস্ত লোক, তাদের যে মতামত, আর 75-এর 15 আগস্টের পরে যারা ক্ষমতা এসেছে তাদের চিন্তাভাবনা, কার্যক্রম যদি পর্যালোচনা করেন তো দেখবেন একই, তাদের মধ্যে মিলে যায়। তারাও ভেবেছিল এই বাংলাদেশ কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর যাতে না দাঁড়াতে পারে সেজন্যই জাতিপিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তবে আমার এটাই অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা, তারা কি করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি,
তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। কিন্তু আমার একটাই কাজ, একটা ছিল প্রত্যক্ষভাবে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করা, আর সব থেকে বড় কাজ হলো এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের উন্নয়ন করা, এবং সেই উন্নয়ন করাটাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি। তাই পিছনে কে ষড়যন্ত্র করেছে কি করেছে সেদিকে আমি না গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে এই ক্ষুধার্ত দারিদ্র মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত করা। তাই 2009-এ যখন আমরা সরকার গঠন করলাম তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যে রূপকল্প আমরা দিয়েছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আজকে বাংলাদেশ আমরা যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এখন জাতির পিতার 101তম জন্মবার্ষিকী, পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আর এই সুবর্ণ জয়ন্তীতে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের যে উন্নয়নের গতিধারাটা, এটা হয়তো আমরা আরও অব্যাহত রাখতে পারতাম যদি করোনা নামক এই মহামারীটা না দেখা দিত। এটা শুধু আমাদের না, সারা বিশ্বব্যাপী আজকে অর্থনৈতিক মন্দা, মানুষের ভোগান্তি এইভাবেই শুরু হয়েছে, এবং তার থেকে আমরাও মুক্ত না। তবুও আমরা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছি। যে জন্য আমি কৃষির উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, কৃষিকে সব থেকে বেশি আমরা সুযোগ দিচ্ছি। 96 সালে যখন সরকার আসি তখন থেকে আমরা বর্গা চাষিদের বিনা জামানতে ঋণ দেওয়া শুরু করি কৃষি ব্যাংকের মাধ্যমে। কৃষকদের 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিই। কৃষি উপকরণ কার্ডের মাধ্যমে তাদের ভর্তুকি টাকা তাদের হাতে সরাসরি পৌঁছে দিই। আমরা সামাজিক নিরাপত্তায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ নানা ধরনের কর্মসূচি নিই। জাতির পিতা যে আমাদের ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ এবং তাদের ঘর করে দেওয়া গুচ্ছগ্রাম প্রকল্প নিয়েছিলেন, সেই প্রকল্পের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের একটি মানুষ যেন গৃহহারা না থাকে, প্রত্যেকটা মানুষের যেন একটা ঠিকানা হয়, সেই ঠিকানা আমরা ব্যবস্থা এখন করে দিচ্ছি। জাতির পিতার স্বপ্ন একে একে বাস্তবায়ন করা, অর্থাৎ প্রত্যেক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, যেটা তিনি শুরু করেছিলেন। প্রত্যেক ইউনিয়নে 10 বেডের হাসপাতাল করে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমরা তারই সাথে সাথে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একেবারে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। শিক্ষার ব্যাপারে তিনি প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করে দেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করেন। আমরাও তার পদাঙ্ক অনুসরণকে সেই শিক্ষাকে গুরুত্ব দিয়ে, কারণ শিক্ষিত জাতি ছাড়া একটা জাতি উন্নত হতে পারে, তাই শিক্ষিত জাতি করবার জন্য আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আমরা শিক্ষার প্রতি মানুষের আগ্রহটা যাতে বাড়ে তার পদক্ষেপ আমরা নিয়ে সেখানে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। আজকে প্রায় 73% মানুষ আমাদের মানে শিক্ষার হার আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, যা ছিল মাত্র 40%, সেখান থেকে আমরা উন্নীত করছি। আজকে দারিদ্র্য সীমা আমরা হ্রাস করতে পেরেছি, আমরা সেই 40% থেকে 20%-এ নামিয়ে এনেছি। যদিও করোনা একটা থাবা দিয়েছে সারা সমাজের উপর, তারপরেও অন্তত মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা, মানুষের জীবন জীবিকা চলার মতো ব্যবস্থা করা আমরা করে যাচ্ছি। আমি কৃষক লীগকে ধন্যবাদ জানাই যে এই কৃষক লীগ আমরা যখনই আমি আহ্বান করলাম, আমাদের প্রতিটি সহযোগী সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ প্রত্যেকে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষিতে কৃষকদের পাশে দাঁড়ানো, ধান কেটে দেওয়া, কৃষকের ঘরে তুলে দেওয়া, কৃষকদের সব রকম সহযোগিতা দেওয়া, সমস্ত কাজগুলি সকলে মিলিয়ে যে করে যাচ্ছেন সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি জাতির পিতা আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, তিনি তো এটাই চেয়েছিলেন যে তার দল মানুষের পাশে থাকবে, দুর্যোগে মানুষের সাথে থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে। যদি এটা করতে চাই, আমরা বহু আমাদের মানুষকে হারিয়েছি, অনেকেই করোনার জন্য
মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি, আত্মার শান্তি কামনা করি। কিন্তু আমি এটুকু আবারও ধন্যবাদ জানাই যে এই সময়েও সবাই যে পাশে দাঁড়িয়েছেন এবং পরিবেশ রক্ষার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ করা এবং কৃষি গবেষণা করা। কারণ জাতির পিতাই তো আমাদের কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে গিয়েছিলেন। গবেষণার উপর সবথেকে গুরুত্ব দিয়ে গবেষণা ইনস্টিটিউট তিনি করে দিয়ে যান। এবং আমাদের জমি কম, কিন্তু আমাদের ফসল উৎপাদন বাড়াতে হবে, এই চিন্তাটা তো তারই ছিল। তা আজকে আমরা সেই পথেই যাত্রা শুরু করেছি। প্রতি বছরই 15ই আগস্টের যে কর্মসূচি আমরা নিই, সেটা আমরা মাসব্যাপী কর্মসূচি নিই এবং আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন যেহেতু প্রত্যেকে কর্মসূচি করবেন, তার জন্য আমরা এক একজনকে এক একটা দিবসে এক একটি কাজ দায়িত্ব দিয়ে দিই। এবং 1 আগস্ট কৃষক লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুসরণ করা হয়। এক সময় আমরা সকলে মিলেই রক্তদান করতাম, তবে হ্যাঁ, বয়সের ভারে এখন আর দিতে পারি না, কারণ 56 বছর বয়স হয়ে গেলে আর সেই রক্ত নেয় না। তার আগ পর্যন্ত 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর এই রক্তদান কর্মসূচি যখন আমরা শুরু করি, আমি প্রতি বছর রক্তদান করেছি। আজকে যারা রক্তদান করবার জন্য এখানে প্রস্তুত হয়ে আছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। জাতির পিতা বলেছিলেন যে রক্ত যখন দিয়েছে আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো রক্ত তিনি নিজেও কিন্তু দিয়ে গেছেন, কারণ যখন এদেশের মানুষকে মুক্ত করেছেন, তখনই যেন যারা আমাদের স্বাধীনতার বিরোধী ছিল বা আমাদের বিজয় চায়নি, তারাই কিন্তু তাকে হত্যা করে গেছে। তো তার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কাজে আমরা অন্তত এই রক্তদানের মাধ্যমে একটি মুমূর্ষু রোগীকে যদি বাঁচাতে পারি, সেটাই তো সবথেকে বড় কথা, যে মানব কল্যাণে আপনি দান করছেন, আর এতে নিজের কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। কাজে সেজন্য এই কর্মসূচি সফল হোক, আমি সেই কামনা করি এবং কৃষক লীগের সাফল্য কামনা করি। আবার আমি 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। সব হারিয়েছি, বাবা মা ভাই, কিন্তু একটা আদর্শকে নিয়েই পথ চলি, এটাই আমার শক্তি। যে স্বপ্নটা আমার বাবা দেখেছেন, ছোটবেলা থেকে যার মুখে যে কথাগুলি শুনেছি, সেটাকে আমার বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আর কোনো চাওয়া পাওয়া নেই। শুধু বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন দেখতে চাই, বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, মর্যাদা নিয়ে চলবে, সম্মানের সাথে চলবে। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে আমরা চলব, এটাই চাওয়া। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।